1953 সালের 4 আগস্ট শিকস্টন অ্যাবে ইরি ফার্ম থেকে লিল ফ্লিন চিঠি লিখেছিল তার এক সময়ের বান্ধবী ক্যারোলিনকে। ডিয়ার ক্যারোলিন, খুবই ভাঙা হৃদয় নিয়ে আজ তোমায় চিঠি লিখতে বসেছি। জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদটা আজ সকালে পেয়েছি। আমার মা 3 দিন আগে আমাদের সকলের মায়া কাটিয়ে চলে গিয়েছেন। খবরটা আজ সকালে পেলাম মিস্টার মাউন্টফোর্ডের মুখ থেকে। আঙ্কেল আজ সকালে এসেছিলেন আমাদের এই দুঃসংবাদটা দিতে। উনি বললেন বাবা ওকে ফোন করে বলেছিলেন খবরটা মেয়েদের কাছে পৌঁছে দিতে। হঠাৎ সেরিব্রাল স্ট্রোক হয়েছিল আমার মায়ের। কিছু বুঝে ওঠার আগে সব শেষ। তুমিই বলো ক্যারোলিন, এখন আমি কি করব? এই চরম শোকের সময় আমার পাশে দাঁড়ানোর মতো এখানে কেউ নেই। মায়ের ওই মুখটা খুব মনে পড়ছে, সেই জগৎ ভোলানো হাসি আর সেই উষ্ণ আলিঙ্গন খুব মিস করছি। আর আমি কোনোদিন মাকে দেখতে পাবো না, আর কোনোদিন তার ওই সুললিত গলা শুনতে পাবো না। আর তার কোনো চিঠি এসে আমাকে সাহস দেবে না, ধৈর্য ধরতে বলবে না। আরো যন্ত্রণাদায়ক যে ব্যাপারটা তা হলো আমরা তার অন্ত্যেষ্টিক্রিয়ার সময় উপস্থিত থাকতে পারবো না। বাবা বলেছেন ম্যারিয়ানের ব্যাপারটা না মিটে যাওয়া পর্যন্ত আমাদের এখনো এখানেই থেকে যেতে হবে। আমাদের এই কটেজে কোনো টেলিফোন লাইন নেই যে বাবার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবো। মিস্টার মাউন্টফোর্ডের বাসায় গিয়ে তার টেলিফোন ব্যবহার করার কথা আমরা স্বপ্নেও ভাবতে পারি। তবে আমি শিওর উনি আবার এর মধ্যে নিশ্চয়ই এসে আমাদের সঙ্গে দেখা করবেন আর আরো খবর দেবেন। ম্যারিয়ানও খবরটা শুনেছে আর এত শক হয়েছে যে সারাক্ষণ ঘরে দরজা বন্ধ করেই শুয়ে থাকছে। আমাকে ওর কাছে ঘেঁষতে দিচ্ছে না। মানসিকভাবেও এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছে যে আমার ভয় ওর বাচ্চার না কোনো বড়সড় ক্ষতি হয়ে যায়। মাঝে মাঝে ও নিজের পেট চেপে ধরে এমন ভাবে যন্ত্রণায় কাতরায় যে আমার মনে হয় ওর হয়তো প্রিম্যাচিওর ডেলিভারি হতে চলেছে। আমি কাছে গেলেই আমাকে উৎকট নোংরা ভাষায় গালিগালাজ করতে শুরু করে। বলে মায়ের মৃত্যুর জন্য নাকি আমিই দায়ী, অথচ সেই যে সব কিছু ভুলে সে কথাটা একবারও ওর মাথায় আসে না। আমাদের ফ্যামিলির মান মর্যাদা ওই ধুলোয় মিশিয়ে দিয়েছে, মা বাবার মুখে চুনকালি ওই মাখিয়েছে। ওহ ক্যারোলিন, আমি এখন ভীষণ ভাবে বাড়ি ফিরে যেতে চাই। বাবা ওখানে একা রয়েছে, তাকে দেখবার এখন কেউ নেই। ম্যারিয়ানের জন্য নয়, আমার সব দুশ্চিন্তা এখন বাবাকে ঘিরে। ঈশ্বর করুন ম্যারিয়ানের যেন বাচ্চাটা তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যায়। এখন বাড়ি ফিরে যাওয়া ছাড়া আমি আর কিছু ভাবতে পারছি না। আজ এই পর্যন্তই। ভালো থেকো, লিলি। গল্পের পরবর্তী পর্বে আসার আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে আমাদের পক্ষে এগোনো অসম্ভব। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি পরের পার্টে। 2 জুলাই। লিভিং রুমের জানলা থেকেই রব মাউন্টফোর্ডের ল্যান্ড রোভারটাকে এদিকে আসতে দেখতে পেল মার্থা। সকাল তখন 8টা। রব মাউন্টফোর্ডের সঙ্গে কথা বলার জন্য বেশ কিছুদিন ধরে উসখুস খুঁজছিল সে। তার দৃঢ় সন্দেহ এই লোকটা তার কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে। বিশেষ করে স্যামের ঘটনাটার পর থেকে মার্থার সন্দেহ আরো দৃঢ়তর হয়েছে। স্যাম সম্পর্কে মিস্টার রব মাউন্টফোর্ডের কে হয় তা জানে না মার্থা। অনুমানে এটুকু বুঝেছে সম্ভবত স্যাম এই রব মাউন্টফোর্ডের পরিচিত কেউ হবে। রব মাউন্টফোর্ডের সাথে কিভাবে কথা বলবে সে ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে মার্থা। লোকটা যেন একটুও বুঝতে না পারে যে সে তাকে সন্দেহ করছে। দুটো কারণে লোকটার সঙ্গে উষ্ণ আন্তরিকতা দেখাতে হবে।
প্রথমত, রব ভয়ানক রকচটা। সেদিন তার সাথে পাবে যখন মার্থা ডিনার খাচ্ছিল, তখনই ওয়েটারদের সঙ্গে তার অকারণ দুর্ব্যবহার সম্পর্কে সে অবহিত আছে। দ্বিতীয়ত, মার্থাকে মনে রাখতে হবে সে তারই বাড়িতে সামান্য কিছু ভাড়ার বিনিময়ে বসবাস করার সুযোগ পাচ্ছে। খামোকা রবকে রাগিয়ে দিলে এই সুযোগ হয়তো সে হারাতে পারে। অতএব তাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে এগোতে হবে। দরজা থেকেই হাসি মুখে অন্তরঙ্গ গলায় মার্থা বলে উঠল, হাই রব, কেমন আছো? মার্থার কাছ থেকে এমন অভাবনীয় অন্তরঙ্গ ব্যবহার পেয়ে প্রথমে কিছুটা যেন বিমূঢ় দেখালো রব মাউন্টফোর্ডকে। কোনো রকমে একটা ভাষা ভাষা উত্তর দিয়ে কাঁটা মারা বুটে গটমট শব্দ তুলে বাড়ির ভেতর লিভিং রুমে প্রবেশ করলেন। মার্থা তাকে আপ্যায়ন করে নিয়ে গিয়ে বসালো লিভিং রুমে একটা সোফায়। মার্থার কাছ থেকে এমন অযাচিত অন্তরঙ্গ ব্যবহার পেয়ে মেজাজটা খুব খুশি খুশি হয়ে উঠেছে রব মাউন্টফোর্ডের। মার্থা দেখল ওষুধ ধরেছে, এবার আরেকটু কড়া ডোজ খাওয়াতে হবে। সামান্য কেশে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে মার্থা বলল, আমার বাড়িতে তোমার অবারিত দ্বার রব। যদি দরজা খোলা থাকে আর আমি দরজায় না থাকি, তবু তুমি স্বচ্ছন্দে কোনো ডোরবেল না বাজিয়েই ভেতরে চলে আসতে পারো। তোমার জন্য আমার বাড়ির দরজা সবসময়ই খোলা। বিস্ময় আর চাপা উল্লাসে প্রায় বিস্ফারিত হয়ে উঠেছে মিস্টার মাউন্টফোর্ডের চোখ জোড়া। মনে মনে ভাবলেন, যা শুনছেন তা কি ঠিক শুনছেন, নাকি গত রাতে রামের নেশা এখনো কাটেনি? তিনি কেমন আবিষ্টের মতো, মোহগ্রস্তের মতো বলতে লাগলেন, এখানে আমার অবারিত দ্বার? এটা তো আমারই বাড়ি। মার্থা কিছু না বলে এবার শুধুই চেয়ে রইল ওর দিকে। রব মাউন্টফোর্ড বলতে গেলেন, এখন আমরা। তাকে প্রায় থামিয়ে দিয়ে মার্থা শান্ত গলায় বলল, কথাটা ঠিকই, তবে বাড়ি ভাড়া সংক্রান্ত আইনে কিন্তু বেসিক্যালি লেখা আছে যে কোনো বাড়িওয়ালা তার ভাড়াটের পারমিশন ছাড়া বাড়ির অন্দরমহলে ঢুকতে পারে না। অপ্রত্যাশিত এই চড় খেয়ে বিশাল চেহারার মানুষটা কেমন থতমত খেয়ে গেল প্রথমটায়। তারপরেই নিজেকে সামলে নিয়ে মার্থার দিকে চেয়ে সৌজন্যতাবশত শুধু একটু হাসল। মার্থার মনে হলো, সেদিন এই রব মাউন্টফোর্ড তো তার বিনা পারমিশনে বাড়ির ভেতর ঢোকেনি, ঢুকেছিল তারই সহকারী ওই স্যাম। তাই সে এবার বলল, দ্বিতীয় ব্যাপার হলো ওই স্যাম। এই পর্যন্ত বলে একটু থামল মার্থা। রব মাউন্টফোর্ড এবার বলে উঠলেন, যাক, তাহলে খবরটা তুমিও শুনেছ। এবার বিস্মিত হবার পালা মার্থার। কি বলছে এই লোকটা? গতকাল ওইভাবে তাকে না জানিয়ে বাড়ির ওই ঘরে ঢুকে তারস্বরে রেডিও চালানো, মার্থার শত কথার পরেও অমন চুপচাপ থাকা, তারপর একসময় চুপি চুপি কখন বেরিয়ে যাওয়া। এরপর তো স্যামের কোনো খবরই সে পায়নি। স্যাম কখন তার বাড়ির ভেতর ঢুকে রুবির ঘরটায় গিয়ে ঢুকলো, কখন আবার বেরিয়ে গেল, কিছুই তো জানে না সে। তবে ওই ঘরে যে স্যামই ছিল সেটা বুঝতে পেরেছে একমাত্র ওর রেডিওর শব্দে। এছাড়া তার অস্তিত্বের কোনো চিহ্ন
ভম্বের মতো হাঁ করে চেয়ে রইল রবের দিকে। গতকাল পাবে লিলি মাউন্টফোর্ড নামের রহস্যময়ী ওই বৃদ্ধা আর ফোনে একটু আগে বান্ধবী শিউয়ের বলা কথাগুলো আবার অনুরণিত হতে লাগলো ওর মগজের ভেতর। সে থেমে থেমে বলল, তুমি বলছো স্যাম গতকাল দুপুরে তোমার সঙ্গে চলে গিয়েছিল? পকেট থেকে একটা পাইপ বের করে তাতে তামাক ভরতে ভরতে মিস্টার মাউন্টফোর্ড নির্বিকার গলায় বললেন, হ্যাঁ, দুপুর 2:30 নাগাদ আমরা তোমার বাড়ির সেপটিক ট্যাঙ্কের কাজ কমপ্লিট করে চলে গিয়েছিলাম। 4:30 পর্যন্ত ও আমার সঙ্গেই ছিল। তারপরেই ওর ওই দোস্ত, তার সাথে দেখা হয়ে যাওয়ার পরেই এই পর্যন্ত বলে মার্থার মুখের দিকে চেয়ে থেমে যেতে হলো রব মাউন্টফোর্ডকে। দেখলো মার্থা ওর দিকে কিরকম যেন পাংশু মুখে চেয়ে আছে, চোখ মুখ হতভম্ব মার্থা ফের জিজ্ঞেস করল, তুমি শিওর যে স্যাম তোমার সঙ্গে গতকাল দুপুরেই চলে গিয়েছিল এখান থেকে? কোনো ভুল হচ্ছে না তো তোমার? ভুল? বলে উঠলেন বিস্মিত রব মাউন্টফোর্ড। তিনি বললেন, ভুল কেন হতে যাবে আমার? আমি অবসরের সময় ছাড়া অন্য কোনো সময় ড্রিঙ্ক করি না। তুমি তো জানো ব্রিকফোর্ড রোডের ওপর আমি একটা ম্যানশন তৈরি করছি। অন্য একটা বাড়িতে রিপেয়ারিংয়ের কাজ করে তারপর সেই ম্যানশনের কাজের জন্য মার্বেলের দোকানে অর্ডার দেওয়ার জন্যই ওকে নিয়ে যাচ্ছিলাম। আর তখনই ও ওই কাণ্ডটা করলো, আমার একদিনের কাজ আটকে দিল। ও 14 পুরুষের ভাগ্য যে ওকে এখন আমি কাজে রেখেছি। যত সব বাস্টার্ড। শেষের কথাটা বিড়বিড় করে বললেন রব মাউন্টফোর্ড। কোনো উত্তর দিল না মার্থা, বলা ভালো দিতে পারল না। তখনও তার মনের পর্দায় বারবার ভেসে উঠছিল গত রাতের ঘটনাগুলোর স্মৃতি। তার কি এখন রব মাউন্টফোর্ডকে বলে দেওয়া উচিত যে গত রাতে তাকে কি কি ভয়াবহ সব ব্যাপারের সামনা করতে হয়েছে? কিন্তু চিন্তাটা মাথায় আসা মাত্রই সঙ্গে সঙ্গে তা নাকচ করে দিল মার্থা। তার মনে হলো, না,
এসব কথা এই লোকটাকে বলা ঠিক হবে না, তাতে অন্যরকম প্রতিক্রিয়া হতে পারে লোকটার। হয় সে মার্থাকে বাধ্য করবে বাড়িতে পাহারাদার কুকুর রাখতে, নয়তো মার্থার কথার সত্যতা যাচাই করতে সারা দিন সারা রাত এই বাড়িতেই কাটিয়ে দিতে চাইবে, যেটা মার্থার কাছে খুবই অস্বস্তিদায়ক ব্যাপার হবে। মার্থা কোনোভাবেই চায় না রব মাউন্টফোর্ডের সঙ্গে সে কোনোভাবে ইনভলভড হয়ে যাক। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে নিল যে এখন থেকে তাকে আরো হুঁশিয়ার, আরো সতর্ক হয়ে থাকতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। এ বাড়িতে আশাইস্তক সে বুঝতে পারছে কেউ বা কিছু তার ক্ষতি করার চেষ্টায় আছে, তাকে নানাভাবে ভয় দেখাচ্ছে। মার্থা এ বাড়িতে থাকুক সে তা চায় না, কিন্তু সে কে? এখন এইসব ঘটনাগুলো তাকে একটা ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। এ কথা সে কথার পর মিস্টার মাউন্টফোর্ড এবার বললেন, আচ্ছা চলি, পরে আবার দেখা হবে। সৌজন্যতার খাতিরে মার্থা জিজ্ঞেস করল, সে কি, কফি খাবে না? সোফা ছেড়ে উঠতে উঠতে রব মাউন্টফোর্ড বলল, না, পরে একদিন এসে খাবো। আর কিছু বলল না মার্থা। মনের
কি কাটাতে হচ্ছে না। মিসেস স্টকওয়েলকে সে আজ এমনভাবে জালে ফেলেছে যে সে বেচারি ওর বাড়িতে না এসেই পারবে না। নইলে তো এই ভদ্র মহিলা দুপুর গড়াতে না গড়াতেই পালাই পালাই করেন। আজ একে চেপে ধরতে পেরেছে সে। শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি? ভালো লাগলে দয়া করে কমেন্টে জানাবেন, এবং আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।